আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে বার্ষিকী। তো তার সূত্র ধরে বইয়ের কাজগুলো এবং কবিতার মূল ভাব এই বিষয়গুলোর উপরে খুব বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে পরীক্ষার বইয়ের প্রত্যেকটা কবিতার শেষে বা প্রবন্ধের শেষে কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা সহজেই বোঝো এবং সবাই সেভাবে নিজেকে প্রস্তুত করছো বার্ষিক পরীক্ষার জন্য। তো আজকে আমি তোমাদের আরো একটি ক্লাস উপস্থাপন করব। আজকের ক্লাসটি নবম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস। আমরা পড়েছিলাম আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি, এবং তার পরবর্তী ক্লাস ছিল কবিতার মূল ভাব। তো সেই মূল ভাবের পরবর্তী যে বিষয়টি রয়েছে পাঠ্য বইয়ে, সেই অংশ থেকে আজকে আমি ক্লাস উপস্থাপন করব। তো চলো দেখি আজকের ক্লাস। আজকের ক্লাসের যে বিষয়টি রয়েছে সেটি 6.1.10 কবিতার কাঠামো বুঝি। একইভাবে প্রত্যেকটা কবিতার পরেই এই বিষয়টি রয়েছে এবং আমরা বিগত কবিতাগুলোতে এই কাঠামো এই সম্পর্কে আমরা বিস্তারিত ক্লাস নিয়েছি। কিভাবে কাঠামো কে বিশ্লেষণ করতে হয়, মূল্যায়ন করতে হয়, এই বিষয়গুলো আমরা জানি। তো এখানে আমরা দেখি কি আছে। বলছে আমি কোনো আগন্তুক নই কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো এবং প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সাহায্য বা সহায়তা নাও। তো এখানে কি বলেছে, প্রথম কলামে দেওয়া আছে কিছু প্রশ্ন, অর্থাৎ কি কাজগুলো আমাদের করতে হবে। দ্বিতীয় কলামে রয়েছে জবাব, তুমি কি জবাব দিচ্ছ সেটা। তো এখানে জিজ্ঞাসার মধ্যে রয়েছে অনুপ্রাসের উদাহরণ। অনুপ্রাস মানে আমরা যেটা বলেছিলাম যে সেটা হলো কবিতার শেষে যে অন্তমিল বর্ণগুলোর যে মিল বা উচ্চারণগত যে মিল, সেটা হলো অনুপ্রাস। তো এখানে বলেছে যে অনুপ্রাস কি কি অনুপ্রাস রয়েছে। এখানে আমি একটা লাইন লিখেছি, আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। এই যে একটা লাইন, এর মধ্যে অনুপ্রাসের আমরা দেখতে পাই। কি অনুপ্রাস রয়েছে? এই অনুপ্রাস হলো পুনরাবৃত্তি অনুপ্রাস। এখানে দেখো এই এই এর বেশ কয়েকবার ব্যবহার আছে, যে আমি চিনি, আমি তার চিরচেনা, এই যে চিরচেনা, চিনি, এগুলো কি, এগুলো কিন্তু অনুপ্রাস। এই যে মিল রয়েছে, পড়তে গেলে বেশ একটা ছন্দ মনে হয়, তাই না? আমি চিনি, আমি তার চিরচেনা, এই যে চ চ চ চ আছে, এই চ এর একটা অনুপ্রাস এখানে রয়েছে। তারপরে আরেকটা অনুপ্রাস রয়েছে নয়ের অনুপ্রাস। দেখো আমি চিনি, আমি তার চিরচেনা, এই যে নয়ের একটা অনুপ্রাস এখানে রয়েছে। তারপরে আরো একটা অনুপ্রাস রয়েছে এখানে। দেখো এখানে রয়েছে স্বজন একজন, এই যে জন, জন জন বা এই যে এই জয়ের দেখো পুনরাবৃত্তি ঘটছে এখানে, এই জন্য এটা পুনরাবৃত্তি অনুপ্রাস। আরো রয়েছে দেখো, আমি জামিলার মার শূন্য খাখা রান্নাঘর। এখানে দেখো আমি, জামি, এই যে ময়ের একটা অনুপ্রাস রয়েছে, তাই না? তারপরে রয়েছে জামিলার মার, এখানে দেখো একটা রয়ের অনুপ্রাস রয়েছে। আবার রান্না ঘর, এখানেও একটা রয়ের অনুপ্রাস রয়েছে। তাহলে এখানে চারটা রয়ের অনুপ্রাস রয়েছে, যেটা পড়তে গেলে ছন্দের মতো শোনাচ্ছে বা একটা মিল আমরা খুঁজে পাই। তাহলে এই অনুপ্রাসগুলো কবিতার মধ্যে রয়েছে। আরো রয়েছে অন্যান্য লাইনে, আমি এখানে দুইটা লাইন তুলে নিয়ে এসেছি উদাহরণ হিসাবে। এরপরে রয়েছে দেখো উপমার ব্যবহার। উপমার কোনো ব্যবহার কি হয়েছে? হ্যাঁ, আমি এর আগেও বলেছিলাম যে কবিতার মধ্যে কোনো না কোনো উপমা থাকবেই থাকবে। তো এখানে এই কবিতার মধ্যেও কিছু উপমার ব্যবহার করা হয়েছে। যেমন দেখো এখানে জ্যোৎস্নার চাদর, জ্যোৎস্নার চাদর ঢাকা, হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। এখানে দেখো জ্যোৎস্নার চাদরে ঢাকা, এর মধ্যে দেখো এই জ্যোৎস্নাকে চাদরের সাথে তুলনা করা হয়েছে, জ্যোৎস্নার চাদরে ঢাকা, তাই না? আবার বলেছে
হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। এই গভীরতা, ছোঁয়াটা গভীরতার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ গভীরতা দিয়ে এই স্পর্শটাকে বোঝানো হয়েছে, যে বারবার স্পর্শ করা বা সেই যে স্পর্শের বিষয়টা রয়েছে, সেই বিষয়টা এই গভীরতার সাথে গভীরতা দিয়ে একটা উপমার প্রয়োগ এখানে করা হয়েছে। তাহলে এরকম বেশ কিছু উপমার প্রয়োগ এই কবিতার মধ্যে রয়েছে। এরপরে দেখো বলেছে যে লয়ের প্রকৃতি। লয়ের প্রকৃতি কি আছে? লয় হলো যে পড়ার যে গতি, সেটা হলো লয়। আমরা বারংবার এই বিষয়গুলো জানছি, কাজে এই বিষয়গুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই প্রত্যেক জায়গায়। এখানে বলেছে কবিতাটি একটি গদ্য কবিতা। এই যে কবিতাটা আমরা পড়েছি, এই কবিতাটি মূলত একটি গদ্য কবিতা। এটি ধীর লয়ের একটি কবিতা। ধীর লয়, এটাকে কিন্তু খুব দ্রুত পড়লে এটা খুব সুন্দর শোনায় না, বা এর অর্থ যেভাবে কবি যে লিখেছেন সেই অর্থগুলো যথাযথভাবে প্রকাশিত হয় না, বিকশিত হয় না, বা শ্রুতি মধুর হয় না। এই জন্য এটি একটি ধীর লয়ের কবিতা। তারপর দেখো কি রয়েছে, ছন্দের ব্যবহার আছে কিনা। কবিতা তো অবশ্যই কম বেশি ছন্দের ব্যবহার থাকবেই, এটাই স্বাভাবিক। তো এখানে আমি লিখেছি, দেখো কবিতাটি গদ্য ছন্দে লেখা। কবিতাটি গদ্য ছন্দে লেখা। এখানেও ছন্দ আছে, কিন্তু সেটা গদ্য ছন্দে লেখা, পড়তে হবে সেভাবে। আমি যখন কবিতাটি পড়েছি তখন সেটা শুনে দেখবে যে এর মধ্যে কিছু ছন্দ আছে, বা আমি কিভাবে পড়েছি সেই মিলগুলো ওখানে ওই পড়ার মধ্যে, আবৃত্তি করার মধ্যে পাওয়া যায়। তো ওখানে এটা পড়ে দেখলে দেখবে যে কিছু ছন্দ ওখানে আছে। তো এখানে বলেছে যে কবিতাটি গদ্য ছন্দে লেখা। তারপরে চরণ শেষে কোনো অন্তমিল নাই। চরণ শেষে কোনো অন্তমিল নেই, এটা ঠিক। তবে পড়ার সময় শব্দের মধ্যে কিছু ছন্দ খুঁজে পাওয়া যায়। কিছু ছন্দ অবশ্যই আছে। সেই ছন্দগুলো হলো পদ্য ছন্দ, যেটা একদম প্রতি লাইনের শেষে অন্তমিলটা নেই, কিন্তু লাইনের মাঝে ভেতরে ভেতরে কি আছে, একটা অন্তমিল আছে, বা একটা লাইট যে একটা রিদম, সেটা খুঁজে পাওয়া যায়। হালকা একটা ছন্দ, সেটাই কবিতার মধ্যে খুঁজে পাওয়া যায়। তাহলে ছন্দের ধরনটা কি, সেটাও আমরা জেনেছি, তাই না? তাহলে এই ছিল আমাদের এই 6.1.10, 6.1.10-এর যে কবিতার গঠন বুঝি। এই যে আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটার গঠনটা আমরা এখান থেকে দেখে নিলাম, যে কি এই কবিতার স্ট্রাকচারটা কেমন, কাঠামোটা কেমন, বা গঠনটা কেমন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই গঠনটা ভালোভাবে তোমাদের মেমোরিতে নিয়ে নিলে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আর মুখস্থ বিদ্যা তো সবসময় ভয়ঙ্করই, কাজে মুখস্থ করবো না, বা বোঝার চেষ্টা করব। তো আশা করি সবাই বেশি বেশি পড়বে এবং বোঝার চেষ্টা করবে, সেই প্রত্যাশা রেখে আজকের এই ছোট্ট ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।